ঝোল আর মাছের ভিতর ঝোল খেতে ভালোবাসি। আমি রান্নার মাসি। আগে ছিলাম জমিদারের বউ, এখন হয়েছে বটগাছের পেত্নী। হাজার হাজার দাস দাসী আর আমার জমিদার বেটাকে নিয়েছিল ভরপুর সংসার। কিন্তু যেদিন ওই অলক্ষীর নজর পড়লো আমার সংসারে, সেদিন আমার জীবনে অন্ধকার নেমে এলো। ছোট বউ হয়ে এসে আমার সাজানো সংসারটা ভেঙে দিল। আমাকে মিথ্যা চুরির অপবাদ দিয়ে মৃত্যুদণ্ড দিল। সেই থেকে পেত্নী হয়ে ঘুরে বেড়াচ্ছি। আজ 100টা বছর হলো এই বটগাছেই বাস করছি, কিন্তু এভাবে আর ভালো লাগছে না। আমার আবার আগের মতো সংসার করতে ইচ্ছে করে, আবার কারোর গিন্নি হওয়ার স্বপ্ন দেখতে ইচ্ছে হয়। এ তো দেখছি মহাজালা, মরে গিয়েও শান্তি নেই। পুরোকালে একই সাথ জাগলো রে তোর চাপা। মা কোথায় গেলে? এই নাও বাজার এনেছি। সবই তো এনেছিস দেখছি, কিন্তু আমি যে তোকে জলপাই আনতে বলেছিলাম সেগুলো কোথায়? এখানে তো কোথাও জলপাই দেখছি না। তোকে একটা কথা বললে শুনিস না। এই যে এটা আমার কাছে বাজার এনেছি, আর তোমার জন্য জলপাই না এনে পারি আমি? জলপাই নিয়ে বুড়িমা আচার বানাতে শুরু করে। আহা, এই আচার বানাতে কত মজা! রসুল, দেখিস তোর বিয়েতে সবাই মজা করে খাবে। বাড়িতে বিয়ের আয়োজন, সবাই আনন্দে মেতে উঠেছে। রসুল এবং তার নতুন বউ শিরিনের বিয়ের অনুষ্ঠান চলছে। মা, আমাকে একটু আচার খেতে দাও না। শুনেছি তোমার হাতের আচার খেতে খুবই সুস্বাদু। নিশ্চয় মা, এই নাও আমাদের পরিবারের প্রিয় আচার। মা, সত্যি বলছি, এই আচার খেয়ে মনে হচ্ছে যেন আমি স্বর্গে আছি। মা, তোমার হাতে জাদু আছে, সবাই বলছে আচার অসাধারণ। রসুল তার নতুন বউ শিরিনকে নিয়ে শ্বশুরবাড়িতে যেতে থাকে। তখন বউ, এখন আমরা আর সামনে এগোবো না, এখন আমরা অন্য একটা রাস্তা দিয়ে যাব। কেন রসুল? আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম এটাই তো সহজ রাস্তা ছিল, এবং এই রাস্তা দিয়ে গেলে আমরা খুব তাড়াতাড়ি মায়ের বাড়িতে পৌঁছাতে পারবো। এই রাস্তা দিয়ে একটু সামান্য এগোলে বড় একটা বটগাছ আছে শুনেছি। ওই বটগাছে একটা শাকচুন্নি থাকে। শাকচুন্নিটা খুব দুষ্টু, তাই মা বলেছে অন্য রাস্তা দিয়ে যেতে। আরে রসুল, কি বলছো তুমি? শাকচুন্নি বলে কিছু হয় না। এসব কুসংস্কার কথা। এসব তুমি বিশ্বাস করো কিভাবে? তুমি কথা শোনো, আমি বড়দের কাছে শুনেছি ওই শাকচুন্নি সম্পর্কে। আর বড়দের কথা শুনতে হয়, বড়রা যা বলে তা নিশ্চয়ই আমাদের ভালোর জন্যই বলে। দেখো, তাই বলে কি এসব কুসংস্কার বিশ্বাস করবে? চলো তো, এই পথেই যাব আমি। দেখি কি হয়। এত সহজ রাস্তা থাকতে কেন আমরা ঘুরে তোমার মায়ের বাড়িতে যাব? অযথা ভয় করেছিলে তুমি। কি হলো বলো তো? আমাদের কি কোনো সমস্যা হলো? আসলে শাকচুন্নি বলে কিছু হয় না, তোমরা শুধু শুধু ভয় পাও। এসব কথা বলো না, শাকচুন্নি শুনতে পেলে বিপদ হবে। শাকচুন্নি খুবই দুষ্টু, চুপ করো। শিরিনের এই কথাগুলো শাকচুন্নির কানে পৌঁছালো। শাকচুন্নি তখন নিচে উকি দিয়ে দেখে নতুন বিবাহিত দম্পতি শিরিন আর রসুল। আরে, কারা যেন এখানে কথা বলছে। এটা দেখছি নতুন বিবাহিত বর আর বউ। বাহ, আমিও যদি এরকম নতুন বউ হতে পারতাম, কতই ভালো না হতো। আরে তুমি অযথা ভয় পাচ্ছ। এই দেখো, আমি শাকচুন্নিকে ডাকছি। ও শাকচুন্নি, কই তুই? বেরিয়ে আয়। দেখি তুই দেখতে কেমন সুন্দরী। তুই কি আমার থেকেও বেশি সুন্দরী নাকি? দেখ, আমি আমার বরের সাথে যাচ্ছি। বউ, এসব কি বলছো? দেখো বউ, একদম ভালো হচ্ছে না। যদি সত্যি সত্যি শাকচুন্নি সামনে চলে আসে? তুমি ভয় পেও না, শাকচুন্নি বলে কিছুই নেই। আর আমাদের সামনেই বা আসবে কিভাবে? এবার চলো বাড়িতে যাই। যাত্রাপথে এভাবে দাঁড়াতে নেই, তার উপর এই বটগাছ তো একদমই ভালো না।
মানুষ আমার সাথে থাকতে চাইবে না। আহা, আজ যদি বেঁচে থাকতাম তাহলে আমারও বিয়ে হতো, আমিও নতুন বউ হতাম। জানেন মা, আজকে আপনার মেয়ে কি করেছে? কি করেছে শিরিন? তোমার সাথে কোনো বিয়াদবি করেছে? না মা, শিরিন আজকে ওই বটগাছের নিচ দিয়ে এসেছে এবং শাকচুন্নিকে অনেক কথা শুনিয়ে দিয়ে এসেছে। এ কি করেছিস মা? শাকচুন্নি আছে ওই গাছে, শাকচুন্নি যদি তোর কোনো ক্ষতি করে দিত তখন কি হতো? কি যে বলো মা, ওসব কুসংস্কার আমি বিশ্বাস করি না, তোমাদেরও বিশ্বাস করা উচিত না। শিরিন মা, আমি এমনি এমনি বলছি না, এ সব কিছুই সত্যি। আমার শাশুড়ি মা বলেছে ওই শাকচুন্নিটা মানুষকে অনেক বিরক্ত করত। মা, আমি এতটা পথ হেঁটে আসলাম শ্বশুর বাড়ি থেকে, তোমার তো উচিত আমাকে একটু বিশ্রাম নেওয়ার ব্যবস্থা করা, আর তুমি আমাকে এখন শাকচুন্নির গল্প শোনাচ্ছ? শিরিনের এমন কথা শোনার পর শিরিনের মা আর কিছু বলে না। এভাবে দেখতে দেখতে দুদিন কেটে যায়। এদিকে শাকচুন্নি বটগাছে বসে ভাবতে থাকে, ইস, আমি যদি ওই নতুন বউটার মতো হতে পারতাম তাহলে কতই না ভালো হতো। মা, আজকে আমাদের বাড়ি ফিরে যেতে হবে, আমার আবার বাড়িতে অনেক কাজ আছে। এ কি বলছো বাবা? এলে মাত্র সবে দুদিন হলো, আর এখনই তুমি বাড়িতে যেতে চাইছো? আজকে আমাকে বাড়ি ফিরে যেতেই হবে। মা তো এখন বৃদ্ধ হয়ে গেছে, তাই জলপাইয়ের আচার বানানোর কাজে মাকে সাহায্য করতে হয়। কিছুদিন পর আমরা আবার আসব। আচ্ছা বাবা, বেশ, তবে যাওয়ার সময় শিরিনের কথা মতো আবার ওই বটগাছের নিচ দিয়ে যেও না যেন। ঠিক আছে মা, আমরা তাহলে এখন আসি, আপনি চিন্তা করবেন না। মা কি বলল তুমি শুনলে না? আবার তুমি এই পথ ধরে যাচ্ছ? অযথা এত পথ হাঁটতে ভালো লাগে না আমার, চলো তো, কিছু হবে না। শিরিন রসুলের কথা না শুনেই ওই বটগাছের নিচ দিয়ে যেতে থাকে আর বলতে থাকে, দেখো তো কি হলো, শাকচুন্নি কি আমার কোনো ক্ষতি করেছে? শুধু শুধু তুমি আমাকে এই পথ দিয়ে আসতে নিষেধ করেছিলে। এদিকে শাকচুন্নি ওই বটগাছটায় বসে সবকিছু দেখছিল। আরে, এই তো সেই নতুন বর আর বউটা দেখছি। শাকচুন্নি মনে মনে পরিকল্পনা করতে থাকে কিভাবে সে নতুন বউ হবে। হ্যাঁ, আমি বুদ্ধি পেয়েছি। আমি ওই বউটার রূপ ধরে ওদের বাড়িতে নতুন বউ হয়ে থাকবো, সংসার করব। যখন শিরিন এবং রসুল যেতে থাকে তখন শাকচুন্নি তার জাদুর বলের দ্বারা একটি ঘূর্ণি বাতাস দেয়। বাতাসে রসুল এবং শিরিন চোখে কিছুই দেখতে পায় না। এই সুযোগে শাকচুন্নি শিরিনকে তুলে নিয়ে যায় গাছের উপরে। আরে, এসব আমি কি দেখছি? এ তো দেখছি সত্যিকারের শাকচুন্নি। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। রসুল আমাকে বলেছিল, মাও আমাকে বলেছিল এই শাকচুন্নির কথা, আমি তাদের কথা শুনিনি। আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। আমি তোকে মারবো না, তোকে এই বটগাছে আটকে রেখে আমি রসুলের সংসার করব। তোর থেকে আমি অনেক ভালো ঘরের কাজকর্ম করব। বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, আমাকে ছেড়ে দাও শাকচুন্নি, আমার সংসার নষ্ট করো না। তুই যতই চিৎকার করিস না কেন, তোর কথা কেউই শুনতে পাবে না, কারণ আমি এমন জাদু করে দিয়েছি যে তোকে কেউ দেখতেই পাবে না। একথা বলে শাকচুন্নি শিরিনের রূপ ধরে এবং ওই ঘূর্ণি বাতাসের মধ্য গিয়ে রসুলের পাশে দাঁড়ায়। কিছু সময়ের মধ্যে বাতাস থেমে যায়। তোরা এসেছিস রসুল? সবে মাত্র দুদিন হলো নতুন শ্বশুর বাড়ি গিয়েছিস, এত তাড়াতাড়ি ফিরে এলি যে? কি যে বলো মা, তোমার এখন বয়স হয়েছে, আর তোমার এই শরীরে একা হাতে কাজ করতে দিই কিভাবে? তাই ভাবলাম তাড়াতাড়ি বাড়ি ফিরে আসি, তোমার কাজে সাহায্য করতে পারবো। মা, সংসারের বাকি কাজগুলো দিন, আমি সব করে দিচ্ছি। বৌমা, তুমি নতুন এ বাড়িতে এসেছো, আর এত কাজ তুমি একা হাতে করতে পারবে না মা, রান্না আমি করছি।
কোনো প্রয়োজন নেই মা, সব কাজ আমি করে দিচ্ছি। এদিকে শাকচুন্নি তার জাদু শক্তি দিয়ে বাড়ির সব কাজ মুহূর্তের মধ্যে করে ফেলে। মা, আর কোনো কাজ আছে? আর কোনো কাজ আছে মানে? এমনিতেই এতগুলো কাজ বৌমা তুমি একা শেষ করতে পারবে না। সব কাজ শেষ মা, আমি সব কাজ একা একা করে দিয়েছি। তাহলে এখন আমি নিজের ঘরে যাই, রসুল আসলে ওকে ভাত খেতে দেব। কেমন যেন সবকিছু গোলমেলো মনে হচ্ছে। এত কাজ বৌমা একা হাতে করলো কিভাবে? আর তাছাড়া বৌমার মা বলেছে বিয়ের আগে নাকি বৌমা বাড়িতে কোনো কাজ করতো না। কি জানি বাপু। এরপর রসুল এবং বুড়িমা লুকিয়ে লুকিয়ে শিরিনকে দেখতে থাকে। তাই রসুল এবং বুড়িমা গ্রামের এক কবিরাজের কাছে যায় আর সবকিছু খুলে বলে। বুড়িমা, আপনি যা বলছেন মনে হচ্ছে আপনার বৌমার উপর কোনো শাকচুন্নি ভর করেছে। এসব কি বলছেন কবিরাজ মশাই? তার মানে আমরা শাকচুন্নির সাথে এক ঘরে থাকি? এখন উপায়, আমি কিভাবে আমার বউকে ফিরে পাবো? এই পড়া পানিটা শাকচুন্নির গায়ে ছিটিয়ে দিবি। এরপর দেখবি শাকচুন্নির গায়ে জ্বালা পোড়া ধরেছে। তখন বলবি তাদের বাড়ির বউকে এনে দিতে। দেখবি ও তোদের কথা মতো তোদের বউকে এনে দেবে। রসুল এবং বুড়িমা কবিরাজ মশাইয়ের কথা মতো বাড়িতে ফিরে এসে শাকচুন্নির গায়ে ওই মন্ত্র পাঠ করা পানি ছিটিয়ে দেয়। শাকচুন্নি তখন আসল রূপে বেরিয়ে আসে। পানি আমার গায়ে দিও না, আর আমার গায়ে জ্বালা পোড়া করছে, আমি আর সহ্য করতে পারছি না। ঠিক আছে, এই পানি আর তোর গায়ে ছিটাবো না। আমার বউকে এনে দে, আর তুই চিরদিনের জন্য এখান থেকে চলে যা। বেশ, আমি তোর বউকে এনে দিচ্ছি, আর আমি চলে যাচ্ছি। শাকচুন্নি তার জাদু শক্তি দিয়ে শিরিনকে ওই বটগাছ থেকে নিয়ে আসে। এরপর শাকচুন্নি চলে যায়। ইলিশ ভাজি, ইলিশ ভাজি, কি মজা, কি মজা। কি মজা, কি মজা। তোমরা ইলিশ খাবে কি? এই নাও ইলিশ। এই পালাও পালাও, এই গাছে শাকচুন্নি আছে। পালাও পালাও, সবাই পালাও। আমাকে দেখে সবাই ভয় কেন পায়? আমি কি কারোর ক্ষতি করেছি নাকি? মানুষেরা যা কেন এমন ভেবেই পায় না। এই নেন, খেয়ে নিন, ওষুধ খাওয়ার সময় হয়ে গিয়েছে। আর কত ওষুধ খাবো বলো তো দেখি? কিছুতেই তো অসুখ সারছে না। কি যে করি ভেবেই পাচ্ছি না। বেশি না বকে ওষুধটা খেয়ে নিন। মিনার এলো বলে আমাকে ঘরের অনেক কাজ করতে হবে। মা, মা, কোথায় গেলে? বড্ড ক্ষুধা পেয়েছে, খাবার হয়েছে কি মা? এই তো বাবা, প্রায় হয়ে গিয়েছে। তুই বরং একটু বিশ্রাম নে, আমি নাস্তা পানি নিয়ে আসছি। আহা, বাবাটা আমার কতই না কষ্ট করছে দুটো পয়সা রোজগার করতে। আমাকে নিয়ে অত ভেবো না মা, আমি ঠিক আছি। বাবা কোথায়? এখন পুকুর ঘাটে গিয়েছেন একটু ঠান্ডা হাওয়া খেতে, তাতে যদি একটু শান্তি পাই। তা বেশ, বাবাকে ডেকে নিয়ে আসি, আমি একসাথে বসে খাবো। হ্যাঁ, যা তবে তুই। ইলিশ কোথা থেকে এলো এখানে? কেউই তো নেই এখানে, তাও আবার ভাজা ইলিশ। ইলিশ খাবে, ইলিশ ভাজা ইলিশ। তুই তো তাহলে সে শাকচুন্নি যার কথা ছেলেরা বলছিল। এখান থেকে ছেলে পেলেদের ভয় দেখাস কেন? সাহস থাকলে আমার সামনে আয়। ভয় কই দেখিয়েছি? আমি তো ইলিশ খেতে দিয়েছি, খাবে তুমি? দিব আরো।
না, আমি ওসব ইলিশ খাই না। আর তুই আমার মাথায় ইলিশ মেরেছিস? ইচ্ছে হচ্ছে গাছে উঠে তোর ঘাটখানা মোটকে দিয়ে আসি। আসো আসো, ইলিশ খাও, ইলিশ খাও। এবার কিন্তু ভালো হচ্ছে না বলে দিলাম। গ্রামবাসীদের বলে এই বটগাছ কেটে তক্তা বানাবো। তখন তুই কোথায় থাকবি দেখে নিব। ছেলেপেলেদের ভয় দেখানো এবার মজা বুঝবে। এভাবে বলো না, আমি আর কোনো বাচ্চাদেরকে ইলিশ দিব না। এবারের মতো ক্ষমা করো আমায়। এই কিন্তু শেষবার বলে দিলাম আমি। এরপর এমন করলে ঘাড় মটকাবো আমি। এরপর মিনার বাড়িতে চলে এসে তার মাকে শাকচুন্নির গল্পটা বলে। শাকচুন্নি কিভাবে ইলিশ ছুঁড়ে ভয় দেখায়। আমার খুব হাসি পাচ্ছে। তুই যে উল্টে শাকচুন্নিকে ভয় দেখিয়ে আসলি। শাকচুন্নি তোর ঘাড়টা মটকে দিলে কি হতো? না মা, অমনটা হতো না। ওটা শাকচুন্নি হলো বড্ড ভীতু শাকচুন্নি। খালি বাচ্চাদের ভয় দেখায়। তো আমি উল্টে ভয় দেখে এসেছি। কি বলো মা? আমার ছেলেটা বয়সে বড় হলেও এখনো সেই বাচ্চা ছেলেই রয়ে গিয়েছে। তা যা বললে মা। কই গো গিন্নি, আজকে বেশ সকাল সকাল ঘুম থেকে উঠেছি আমি। যাই একটু হাটে গিয়ে ঘুরে আসি। তাড়াতাড়ি বাড়ি ফিরবেন, বেশি দেরি যেন না হয়। বুঝলে গিন্নি, আজকাল সবকিছু কেমন যেন লাগে। বয়সের ভারে শুধু কবরে যাওয়ার জন্য দিন গুনছি। এটাই তো মানুষের জীবন। শিশু থেকে কিশোর যৌবন, পরে বৃদ্ধ, তারপর কবরস্থান। হক কথা বলেছ গো গিন্নি। যাই তবে আমি। একটু ঘোরাঘুরি করলে মন মেজাজ দুটোই ভালো হবে। হ্যাঁ যান, তাড়াতাড়ি বাড়ি ফিরবেন। মিনারও কাজ থেকে ফিরে আসবে। একসাথে বসে নাস্তা পানি খাবো। মিনার আবার আপনাকে ছাড়া খেতে চায় না। আচ্ছা গিন্নি, তবে আসি। এরপর মিনারের বাবা বাজারে গিয়ে গ্রাম প্রধানের সাথে দেখা করে। সবার সাথে আড্ডা দিতে দিতে কখন যে এদিকে সকাল পেরিয়ে ভর দুপুর হয়ে গেল বুঝতেই পারেনি। অবশেষে পথে বাড়ি ফিরতে ফিরতে ভর দুপুর হয়ে যায়। আর উনি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যায় এবং সেই বটগাছের নিচে এসে বসে পড়ে। এই ভর দুপুরে গাছের তলায় আবার কে এলো? এ তো দেখছি একটা বড় লোক। যাই, তার সাথে একটু মশকরা করে আসি। কিন্তু আমি তো কথা দিয়েছিলাম আর মশকরা করব না। তাতে কি, উনি তার বাচ্চা ছেলে না। এখানে ভাজা মাছ কোথা থেকে এলো? খুব তো খিদে পেয়েছে আমার। যাই, অত না ভেবে মাছটা খেয়ে আসি। এ কি হলো? লোকটা যে মাছটা খেয়ে নিল। লোকটা অনেক ভালো। মাছটা খেয়ে তো বেশ ভালো লাগছে। ক্লান্তি লাগছে না আর। আবার ক্লান্ত হয়ে ওঠার আগেই যাই, বাড়ির দিকে রওনা হই। এরপর মিনারের বাবা দ্রুত বাড়ি চলে যায়। ওনার তখন খুসখুসে কাশিও আর হচ্ছিল না। এত দেরি হলো যে বাড়ি আসতে। এত বেলা হয়ে গেল, এখনো যে খাওয়া হয়নি। এভাবে হলে তো শরীর আরো খারাপ হবে। না গো গিন্নি না, পথে খেয়েছি। একটা বটগাছের নিচে একটা ইলিশ ভাজা পেয়েছি, ওটাই খেয়ে নিয়েছি। পথে অনেক ক্ষুধা পেয়েছিল, তাই খেয়ে নিয়েছি। শাকচুন্নির দেয়া ইলিশ খেয়েছেন নাকি? ও গাছে একটা শাকচুন্নি রয়েছে। গাছের ডাল থেকে ভাজা ইলিশ ছুঁড়ে। ক্ষুধা লাগলেই খেতে হবে নাকি? এবার অসুখটা বাড়লেই হলো। তা না হয় দেখা যাবে, কিন্তু মাছটা খাওয়ার পর একটু বল পাচ্ছি গো গিন্নি শরীরে। কাশিও হচ্ছে না। মরণ টেনেছে যে, তাই আর ওসব এখন আর হবে না। আহ গিন্নি, এভাবে বলো না তো। পরের দিন সকালে মিনারের বাবা একদম সুস্থ হয়ে যায়। শরীরে আগের মতো শক্তি বল ফিরে পায় এবং খুসখুসে কাশি থেকেও রেহাই পায়। কি ব্যাপার বাবা, কাল থেকে আজ পর্যন্ত একবারও কাশি দিলে না? এখন আবার সুস্থ সবল মানুষের মতো হেঁটে বেড়াচ্ছ? এ হবে হয়তো ওই বটগাছে থাকা শাকচুন্নির দেওয়া ইলিশ ভাজি খাওয়ার ফল। মনে হয় শাকচুন্নির ইলিশ ভাজিতে কোনো কারসাজি রয়েছে, তাই তো বেশ সুস্থ হয়ে উঠেছি একদিনেই। মিনারের বাবার উক্ত ঘটনা জানাজানির পর গায়ের কেউ অসুস্থ হয়ে পড়লেই গাছের নিচে গিয়ে শাকচুন্নির দেওয়া ইলিশ ভাজা খেয়ে সুস্থ হয়ে ওঠে।
আমাকে ক্ষমা করো। আমি যে তোমাকে আমাদের দুশমন ভেবেছিলাম, তাই সেদিন তোমাকে বাজে বকেছি। এভাবে বলো না, আমি এই গায়ের মানুষের কোনো ক্ষতি করব না, তাদেরকে বরং ইলিশ ভাজা খেয়ে উপকৃত করব। তুমি অনেক ভালো শাকচুন্নি। এভাবে শাকচুন্নি সে গায়ের মানুষের উপকার করতে থাকে। বাপরে, এত বেলা হয়ে গেল, এখনো তো মুরগিগুলোকে খেতে দিলাম না। আর দেরি করা যাবে না, কাজে লেগে পড়ি। ওরে থাম থাম, দিচ্ছি। এত উতলা হচ্ছিস কেন? না, আর এসব কাজ শরীরে কুলায় না। সকালে ঘুম থেকে উঠতে না উঠতেই খামারে আসতে হয়। প্রতিদিন এভাবে কাজ করলে কোন সময় যে শরীর ভেঙে যায় ঠিক নেই। আজকে বাসায় গিয়ে গিন্নির সাথে এটা নিয়ে কথা বলতে হবে। খামার দেখভাল করার জন্য একটা মানুষ চাই। সাত সকালে এই তল্লাটে কেউ আসে না। আর কি এক গ্রামে থাকি, কারো বাড়িতে হাঁস মুরগি কিছু পালে না। এদিকে গ্রামের ভেতরে শুনেছি এক লোক বিশাল খামার দিয়েছে। কতদিন হয়ে গেল কচি মুরগি খাই না। ওই বেটার কাছে নিশ্চয় অনেক মুরগি আছে। কিছু একটা উপায় তো বার করতেই হবে ওখানে যাওয়ার জন্য। এই তো পেয়েছি, বুদ্ধি পেয়ে গেছি। কি এ তো শাকচুন্নি, বাঁচাও। কি কোথায় আছো? বাঁচাও। ষাঁড়ের মতো চাচাস না তো, কিছুই করব না। আর এখানে বাঁচানোর জন্য কাউকে খুঁজলেও পাবি না। চুপচাপ দাঁড়িয়ে থাক আর আমাকে আমার কাজ করতে দে। আমার কাজ হয়ে গিয়েছে। ওগো শোনো না, বলছি কি এবার আমাদের খামারের জন্য একজন দেখভালের লোক রাখতেই হবে। প্রতিদিন গিয়ে গিয়ে কাজ করে আমার শরীর আর চলে না। আমিও তাই ভাবছি গো। দিন দিন তোমার শরীরটা কেমন ভেঙে যাচ্ছে, কিন্তু এদিকে সংসারের খরচ চালাতেও যে হিমশিম খেতে হয়। তোমরা একটা কাজ করলেই কিন্তু পারো। একজন গরিব লোককে খামারের কাজ দাও, তাহলে সে খামার দেখবার পাশাপাশি তোমরা তাকে কিছু মুরগি বিক্রি করার জন্যও বলতে পারবে। এতে গ্রামে গ্রামে যেমন আমাদের খামারের পরিচিতি বাড়বে, ঠিক তেমনি সেই লোকটিও আয় উপার্জন হবে, পাশাপাশি আমাদের উপার্জন বাড়বে। আরে বা, আমার চুটকি মা তো বেশ ভালো বুদ্ধি দিয়েছে। আমি তো এভাবে ভেবেই দেখিনি। ঠিক আছে, তাহলে এরকম কাউকে খুঁজেই খামারের কাজে লাগিয়ে দেব। বাবু, বাবু শুনছেন? এই গরিবটার মুখের দিকে একটু তাকান বাবু। কে ভাই তুমি? কি চাও আমার কাছে? আমার নাম সুরেশ বাবু। আমি অনেক দূর গ্রাম থেকে হেঁটে এসেছি। আসার পথে অনেক লোকের বাড়িতে কাজ খুঁজেছি, কিন্তু কেউ আমায় কোনো কাজ দেয়নি। এদিকে পেটের দায়ে যে মরতে বসেছি। আমাকে একটা কাজ দিতে পারেন বাবু? আপনি যা বলবেন আমি তাই করব। আহারে, লোকটা আসলেই অনেক অসহায়। আর গতকাল তো এই নিয়ে কথা হচ্ছিল, ওকে খামারের কাজে দিলে মন্দ হয় না। আমার কাছে ভাই কাজ বলতে এই খামারের কাজটিই আছে। আমি নিজেও খামারের জন্য লোক খুঁজছিলাম। তোমার যদি আপত্তি না থাকে এখানে কাজ করতে পারো, তাহলে এখানকার দেখভালের কাজ দিতে পারি তোমায়। করবে? এটাই তো চেয়েছিলাম। কেন পারবো না বাবু? বিধাতা আপনার মঙ্গল করুক। এই গরিবটিকে একটা কাজ দিয়েছেন, আমি আপনার কাছে সারা জীবন ধরে কৃতজ্ঞ থাকবো। রহিম সুরেশকে খামারের যাবতীয় কাজ বুঝিয়ে দিয়ে চলে গেল। সুরেশ লোভী চোখে মুরগিগুলোর দিকে তাকিয়ে রইল। এরপর বেছে বেছে একটা মোটা মুরগির পা খপ করে ধরে একটিকে ঘাড় মটকাতে যাবে,
ঠিক তখনই তার মাথায় এক চিন্তা আসলো। না, আজকে আমি কোনো মুরগি খাবো না। একদিনেই যদি এখানকার মুরগিগুলো সংখ্যায় কমতে শুরু করে তাহলে লোকের সন্দেহ সৃষ্টি হবে। আগে কিছুদিন তার বিশ্বাস অর্জন করি, তারপর নিজের কাজে লেগে পড়বো। কি ভাই সুরেশ, কাজ কেমন করছো? আগে বাবু, খামারের সব কিছু পরিষ্কার করে রেখেছি। মুরগিগুলোকে সারাদিন একটু একটু করে খাবার পানি এইসব দিয়েছি। বাহ, তুমি তো দেখছি বেশ ভালো যত্ন নিতে জানো। এর আগেও কখনো এমন কাজ করেছো বুঝি? আগে না বাবু, কিন্তু পেটের টান পড়লে কাজ করার জন্য অভিজ্ঞতা লাগে না, আপনা আপনি চলে আসে। তা যা বলেছ, তবে তোমাকে কিন্তু এখন একটা নতুন কাজ দিচ্ছি। খামার দেখভালের পাশাপাশি এ কাজটিও করবে, তবে এটা তুমি বাড়ি ফেরার পথেও করতে পারো। কি কাজ করতে হবে বাবু বলুন? তুমি যেহেতু বলেছো অনেক দূরের গ্রাম থেকে এসেছো, তাই আমি চাই তুমি বাড়ি ফেরার পথে নিজের সাথে অন্তত 10টা মুরগি নিয়ে যাবে। রাস্তায় বিক্রি করবে, সেখান থেকে যতটুকু আয় হয় তার বেশিটুকু নিজের কাছে রেখে দেবে আর বাকিটা আমাকে দেবে। এতে তোমারও কিছু বাড়তি উপার্জন হবে, পাশাপাশি আমার খামারের মুরগিগুলোর কথাও অন্য গ্রামের লোকজন জানবে। এ কি শুনছি? এ তো দেখি মেঘনার চাইতেই জল। নিশ্চয়ই বাবু, আমি সর্বোচ্চ চেষ্টা করব। আপনার মুরগির পরিচিতি অন্যান্য গ্রামে বাড়লে তো আপনার আমার দুজনেরই লাভ। তাহলে ওই কথাই রইল, আর সন্ধ্যায় বাড়ি ফেরার সময় আমার বাছাইকৃত 10টা মুরগি নিয়ে যেও, কেমন? আচ্ছা বাবু। এখানে কেউ নেই, এবার নিজের আসল রূপ নিয়ে একটা একটা করে মুরগিগুলোকে খেয়ে ফেলি। চোখের সামনে 10টা মুরগি, আর লোভ সামলানো যাচ্ছে না। এইবার আমাকে চাপিয়ে পড়তেই হবে। এই মরেছে। এইবার মুরগিগুলোর দাম দেবো কি করে? কাল যখন এগুলোর দাম চাইবে তখন কি করব? পেয়েছি, বলবো মুরগিগুলো চোরে নিয়ে গিয়েছে আর রাস্তায় আমায় বেশ মেরেছে। কালকে যখন ওই হাদারামের রূপ নেব তখন জায়গায় জায়গায় মারের চিহ্ন রাখতে হবে। এ কি সুরেশ, তোমার চেহারার এই অবস্থা কেন? বাবু, আমি ক্ষমা করে দিন, আমি আর এই কাজ করব না। কতটা লজ্জা নিয়ে আপনার কাছে এই মুখ দেখাচ্ছি তা বলে বোঝাতে পারবো না। আহা, কি হয়েছে? কাঁদছো কেন? আমায় খুলে বলো। বাবু, গতকাল মুরগিগুলো নিয়ে যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন এক চোর আমার কাছ থেকে মুরগিগুলো কেড়ে নেয়। আমি বাধা দিতে গেলে আমায় মেরে রাস্তায় ফেলে রাখে। বেশ কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে আমি কোনো মতো শরীরটাকে টানতে টানতে বাড়ি অবধি নিয়ে যাই। আমি আপনার ব্যবসা অনেক ক্ষতি করে দিয়েছি বাবু, আমায় ক্ষমা করবেন। এভাবে কেঁদো না সুরেশ, তোমার কোনো দোষ নেই। তুমি তো চেষ্টা করেছিলে, আর তুমি যদি আমার এখানে কাজ না করো তাহলে খাবে কি করে? ঠিক আছে, তোমাকে আর এভাবে মুরগি বিক্রি করতে হবে না। আমার নিজেরও একবার ভাবা উচিত ছিল কালুচোরের কথা, আমি ভুলেই গেছিলাম। এসো, তুমি বরং খামার দেখভাল করো, এটাই যথেষ্ট। বিক্রি বাট্টার কাজ আমি একাই পারবো। খুব বার বেড়েছিস তাই না? আমার ছোট্ট একটা মুরগির ব্যবসা, সেদিকেও তোর নজর দিতে হলো। আর চুরি করেছিস মানলাম, কিন্তু ওই অসহায় লোকটিকে মারলি কেন? রহিম ভাই,
রহিম ভাই বিশ্বাস করেন, আমি গত 1 মাসে কোনো চুরি করিনি, আর আমি ঠিক করেছি চুরি করবও না। এখন এ গ্রাম ও গ্রামে ঘুরে ঘুরে কামলা দিয়ে বেড়াই, কিন্তু কারো বাড়ি থেকে চুরি করি না। বিধাতার নাম করে বলছি। একদম চুপ। তাহলে ওই গরিব লোক আমাকে বানিয়ে বানিয়ে মিথ্যা বললো? তা আমি জানি না রহিম ভাই, তবে আপনি আমাকে একটা সুযোগ দিন, আমি প্রমাণ করেই দিব আমি আপনার কোনো মুরগি চুরি করিনি। বাবা, আমার মনে হয় কালু দাদাকে তোমার একটা সুযোগ দেওয়া উচিত। কেউ অপরাধ করলে তাকে শেষবারের মতো একটা সুযোগ দিতে হয়। ঠিক আছে, শোন, আমার মেয়ে বলেছে বলেই তোকে আজকে ছেড়ে দিচ্ছি, আর তোকে 24 ঘন্টা সময় দিচ্ছি, প্রমাণ করে দেখা তুই চুরি করিসনি। ঠিক আছে ভাই, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব প্রমাণ করার। গত পরশু 10টা মুরগি একসাথে খেয়েছি, তাই গতকাল একটাও খেলাম না। আজকে অন্তত একটা খেতেই হয়। একটা একটা করে মুরগি খেলে ওই আহম্মক বুঝতেই পারবে না। সুরেশ মুরগিটির ঘাড় মোটকে খেয়ে ফেলল। দৃশ্যটি দেখে কালু ঝোপ থেকে উঠে দৌড়ে রহিমের কাছে চলে গেল। রহিম ঘটনা শুনে আঁতকে উঠে বলল, কি বলছিস তুই? রহিম ভাই, বিশ্বাস না হলে আপনি আমার সাথে চলেন, এতক্ষণ নিশ্চয়ই তার মুখে রক্ত লেগে আছে। আমি নিজের চোখে না দেখলে আসলে বিশ্বাসই করতাম না। তাড়াতাড়ি চল। আপনি যান, আমি কিছু একটা ব্যবস্থা নিয়ে আসছি। বাবু, আপনি এখানে? তোর মুখে কি হয়েছে সুরেশ? রক্ত লেগে আছে কেন? ও কিছু না বাবু, একটু পড়ে গিয়েছিলাম, তাই হয়তো কেটে গেছে। সত্যি কথা বল, তুই কে? আমি নিজের চোখে তোকে একটা মুরগি ঘাড় মোটকে খেতে দেখেছি। কি 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 যা তা বলছেন আপনি? আমি কি রাক্ষস নাকি যে কাঁচা মুরগি খাবো? নিজের চোখে দেখা জিনিসকে আমি অবিশ্বাস করব ভেবেছিস? ও আচ্ছা, তাহলে আর লুকানোর প্রয়োজন নেই। আমি হলাম শাকচুন্নি। দূর হ আমার খামার থেকে। যাবো তো বটেই, কিন্তু তুই যেহেতু আমার সত্যি জেনে গেছিস, তোকে তো আর আমি ছেড়ে দিব না। তোর মুরগির ঘাড় মটকেছি, এখন তোর ঘাড় মটকে দিয়ে চলে যাব। ও মা গো, ও মা গো, বাঁচাও গো, ও মা, পুড়ে যাচ্ছি গো। কালু, তুই? আমি ওজার কাছ থেকে এই দুটো আনতে গিয়েছিলাম রহিম ভাই, আর ভয় পাওয়ার কিছু নেই। এই শাকচুন্নি আমাদের আর কোনো ক্ষতি করতে পারবে না। তুই যে আমার কি উপকার করলি রে, আমি সারা জীবন তোর কাছে কৃতজ্ঞ হয়ে থাকবো। আমি চুরি করা ছেড়ে দিয়েছি ভাই, এখন কষ্ট করে হলেও মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে খাই, এটাই শান্তি আমার। মানুষের বাড়ি বাড়ি গিয়ে কাজ না খুঁজে এখন থেকে আমার এখানে কাজ করলেই তো পারিস। আর অন্য গ্রামে গিয়ে কাজ কি? তুই আজকে থেকে এখানেই আমার খামারের দেখাশোনার দায়িত্ব নে। নিশ্চয়ই ভাই, তোমার এখানে কাজ করলে আমার তো ভালোই হবে। আমি কখনোই তোমার বিশ্বাস ভাঙবো না, আস্থা রাখতে পারো আমার উপর।